বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে না, বিএনপির সাথে আমাদের তফাৎ হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন। তফাৎ খুব পরিষ্কার। বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক, আগের মতোই সংবিধান থাকুক, আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে, নতুন সংবিধান তৈরি করি, নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন। এত নির্বাচন করতেছেন, দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন? আগে ওইটা করেন। নিজের দলের নির্বাচনের কালচার নাই, আর দেশের মানুষের শিখাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন। খারান হাইসানি সিদ্ধান্ত আসবে, ওটার উপর তো ঠিক হবে যে কবে ইলেকশনটা হবে। এরপরেও ইউনূস সাহেব একটা রাফলি তারিখ বলে দিয়ে রাখছে, না এটির দিকে তাকান, রোড ম্যাপ এখনই দিতে হবে। আপনি রোড ম্যাপ, বিএনপি কন্টিনিউয়াস পুরো জায়গাটা থেকে দায়টা ইউনূস সাহেবের ঘাড়ে চড়াই দিয়ে উনি কেন রোডম্যাপ দিচ্ছেন না, এখনই কেন দিচ্ছেন না, এই ক্যাম্পেইন চালিয়ে গেছে বিএনপি। বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, এই বৈঠকে আসলে কি হয়েছে, কি আলোচনা হয়েছে, বৈঠককে ফলস্বরূপ হয়েছে, এ বিষয় নিয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক আলোচনা করেছেন। তারা তো আসলে বুঝতে পারবেন বিএনপি মনে হয় যে বৈঠক থেকে অপমানিত হয়ে বের হয়ে গিয়েছে। দর্শক, তার আলোচনা শোনার আগে আমরা আরেকটা আলোচনা শুনবো পিনাকি ভট্টাচার্য। বিএনপি কি আসলে নির্বাচন চায় নাকি অন্য কিছু? বিএনপি কেন নির্বাচন করতে করতে মাথা খারাপ করে দিয়েছে, এই বিষয়ে নিয়ে কথা বলেছে গুরুত্বপূর্ণ পিনাকি ভট্টাচার্য। চলুন পিনাকির আলোচনা শোনার পর আমরা সেই আলোচনাটি শুনবো। যা এই শোভাযাত্রা আসেনি, এইটাই আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বাঙালির না, আগামীর বাংলাদেশ বাংলাদেশে বসবাস করা সব জাতিগোষ্ঠী। তারপরেও পন্দের আলো লিখে বাঙালির প্রাণের উৎসব। মাসুদ ভালো হবে কিন্তু পন্দের আলো ভালো হবে না। এর মধ্যে ছায়ানট তার বদমাইশি কিন্তু বন্ধ করেনি, বলিছে বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই। বুঝিসাও, ফিরবেই মানে সময়টা চলে গেছে। আবার আপা যখন চট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন কাটাইতে পারিতেছে না। আমি জানতাম এই বদমাইশি এরা করবে। ছায়ানট ভালো হইতে পয়সা লাগে না, ছায়ানট ভবনে গেলে ছাগলের খোয়ার বানাবো, সামেসি কোনে আমি বয়ান ফেরি করলে। এই জন্য বলছিলাম কি কয় কি গায় সেটা আগে থেকে দেখে নেওয়ার জন্য। যাই হোক, এবার আসি রাজনীতিতে। প্রথমে ঐক্য নিয়ে কথা বলি। হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই, এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন। এই প্রশ্নটা সঙ্গত, আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন একসাথে লড়াই করেছে। এদের বলা হয় যে মিত্র বাহিনী। তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে? থাকে নাই। এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে, তাই না? অত দূরে যাইতে হবে না। 1990 খালেদা জিয়া, হাসিনা ঐক্য ছিল না, তারা একসাথে এরশাদকে হটানোর লড়াই করেছে না, থাকছে ঐক্য? থাকে নাই। হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে বিএনপি। প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল, এখনো চলিচ্ছে। দেখেন তৃণমূলে নিজেরা দখল নিয়ে মারপিট করিচ্ছে, আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনেন, এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল, আমরা সময় বেঁধে দিতে চাই না। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার। তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না। শুনেছেন? তো এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব? ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো 9 বছর ওদের আতিথেয়তা ছিলেন, আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ। আপনি ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন। কেমনে আপনারা চালাইতে দিত? আপনার দলের লোকেরাই বলেছিল। দেখেন কি লিখিছে, বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না। তাদের যুক্তি, সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না। তিনি দীর্ঘ 9 বছর ধরে ভারতে আছেন, সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। ভারতে যখন উদ্ধার হয়েছিলেন তখন আপনার দেওয়া স্টেটমেন্ট নিয়ে বিবিসিও সন্দেহ করেছিল। আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনারে ফেলাই গেছে, নিজেরও মুখ ঢাকা ছিল। তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনারে? যাই হোক, এ বিষয়ে পরে আসবো, আরো মেলা আছে। তারপরে তো এস আলম কেস আছেই। মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে। এমনি গাড়ির চুরি ছিল, তাই না? সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না, তখন এস আলমের
ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল। এ সালামের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব? আবার সালাউদ্দিন সাহেব কইছে বারবার মনে করাই দেবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কেন সালাউদ্দিন সাহেব মনে করাই দিতে হবে কেন? প্রফেসর ইউনূসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত, আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে। দেখেন কতজন আওয়ামী আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না, শোনান এডিটর সাহেব। প্রায় 2600 কতজন আমার ঠিক মনে নাই, মোর দেন 2600 রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে। প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র, যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই, সে শহীদের সংখ্যা ভুলে যায়। শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না, 24-এর বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না। শুনেন এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলিছে দেখেন। কক্সবাজার আরও 2 সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে, দেখেছেন? আরো দেখেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে, দেখেছেন? আরো আছে দেখেন। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। দেখেছেন? বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায়। এইবার বলেন যে কয় মাসের মধ্যে সে চোখ উল্টায় দিচ্ছে, দেখেন কি করছে। এদেশে গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। তো সালাউদ্দিন সাহেব আপনার ওটা মুখ না গোয়া? হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিছা কথা কইতো, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেইটা 1 বছর না যাইতেই ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা? রাখবে না। তার স্যাম্পল তো এখানেই। আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে? এই সমস্ত কথাবার্তা যে কয়, আসেন এটা একটু দেখি। সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে। শুনেন, সংবিধান সংশোধন করবে কে? একটি সংসদ, জাতীয় সংসদ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার, একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। ওই সংবিধানও বুঝে না। বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে। অবাক ব্যাপার কি জানেন? বাংলাদেশের মানুষ এই 55 বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি, একবারও না। বিষয়টা বুঝায় বলি। ধরেন আপনি পরীক্ষা দেবেন, আপনার প্রশ্ন করবে কে? আপনার টিচার তো, তাই না? আপনি তো আপনার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না। সংবিধান রচনা বা সংশোধন সেই রকম। আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন। আইন তৈরি করাই সংসদের কাজ, এলাকার উন্নয়ন সংসদের কাজ না। এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ। সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে। রাষ্ট্র তাই করে, তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে। এর ফলে যাদের উন্নয়ন করার কথা, যে স্থানীয় সরকার, তারাও শক্তিশালী হয় না, আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায়। উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি, টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না। তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায়েশ জানেন? উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। এই জন্যেই এই এমপি হইতে চায়। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না, তাইলে তো সে সংবিধান এমনভাবে বানাবে যে তার সুবিধা হয়। তাই সংবিধান রচনা করে গণপরিষদ। গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা। সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে, তখন গণপরিষদ ভেঙে যাবে। বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না, মিছা কথা। আমরা নির্বাচন চাই, যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই, কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন, যা একটা নতুন সংবিধান রচনা করবে। বরং বিএনপি নির্বাচন চায় না, বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না, কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা। তাই তারা সংসদ নির্বাচন চায়। আপনারাই বলেন, হাসিনা যে সংবিধান রেখে গেছে, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চাইছেন, সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি? এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি, সেটা আমরা জানতে চাই। নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছিলেন। সে বলে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত সরকার। আসেন এটা একটু বুঝে দেখি, আগে এটা শুনে। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত,
সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন সাহেব 1975-এর 7ই নভেম্বর থেকে 1978 সাল 3রা জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল। দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়? আন্দাবরি কথা বলেন কেন? নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসতেছে কেন? ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার, এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি, তাই জপিচ্ছে। ওই যে দিল্লি রয়টার্সে লেখা হইল না আনইলেক্টেড সরকার, এই যে দেখেছেন, an unelected interim government led by Nobel Peace Prize laureate মোহাম্মদ ইউনুস। ওই যে কইছে না ইংরেজিত কিবেন কইছে, ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে। তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড অনির্বাচিত। আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় না বেকুব। প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা, যে এটা বৈধ সরকার। আপিল বিভাগের মতামত নিয়ে সরকার গঠন করেছে সুপ্পু, তো করে প্রিয় সুপ্পু, বিএনপি প্রিয় সুপ্পু, নাকি এখন সুপ্পু তিতা হয়ে গেছে? আইনের কোনো ফাঁক নাই কলে। আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক, যেই আসুক ক্ষমতা। সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম, অন্য দলই হয়তো আসবে। পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে প্রফেসর ইউনূসের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা, এটা তাকে করতেই হবে, না হলে তার সরকার অবৈধ হবে। বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে না, বিএনপির সাথে আমাদের তফাৎ হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন, নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন। তফাৎ খুব পরিষ্কার। বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক, আগের মতোই সংবিধান থাকুক। আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে, নতুন সংবিধান তৈরি করি, নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন। এত নির্বাচন করতেছেন, দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন? আগে ওইটা করেন। নিজের দলের নির্বাচনের কালচার নাই, আর দেশের মানুষের শিখাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন। খারান হাইসানি হ্যাঁ আমি না ঘরে আসবো, এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন? নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে, আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন। আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই। মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা না। স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। সে নিজের দলের চেয়ারপারসনের বক্তব্য শুনে নাই। দেখেন তারেক রহমান কি বলে। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। শুনেছেন, এই দলের প্রধান নেতা বলে এক কথা, আর স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এক। এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে? আগে নির্বাচন দিয়ে কমিটি বানান, দেখি কেমন গণতন্ত্র এখানে, তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন। আপনি আসরি ধর্ম পরের শিখাও। ওই যে পরীক্ষার কথা কইছি না, নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না, বানাবে টিচার। গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে, সংবিধান রচনা করবে, তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে। এটা হইল জনগণের মালিকানা। আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার, তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায়, যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে, লুটপাট আর গোলামি। আমরা চাই নতুন খাতা, নতুন প্রশ্নপত্র, নতুন পরীক্ষা, যার নাম হইল গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে নতুন দিনের জন্য, নতুন সমাজ গঠনের জন্য, যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে, নিজের শাসকের হিসাব চাইবে। সংসদ না, আগে লাগবে গণপরিষদ। নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে, সেই নির্বাচন চাই। এটাই হইল লড়াইয়ের মূল, এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা, 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষা। এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে পাহাড়ের সমান বাধা হইয়া দাঁড়ায় আছেন। এই বাধা আমরা মানব না,
এই বাধা কিভাবে সরায় দিতে হয়, এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে, সেটাও টাইম মতো দেখে নেবেন। ইনকিলাব। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে আজকে বিএনপির বৈঠক আছে, নির্বাচন সহ নানা ইস্যু সেখানে থাকবে আজকের আলোচনায়। কতটা কার্যকর হবে এই সংলাপ? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আজকের ঘটনা। মজার কথা থেকে শুরু করি। আসলে আমাদের মির্জা আলমগীর সাহেব সিঙ্গাপুরে গেছিলেন, তখন থেকে ফিরে আসছেন, ফিরে এসে এয়ারপোর্টে একটা মজার কথা বলছেন, যেটা খুব ডিরেকশনাল আমার কাছে মনে হচ্ছে, নির্দেশক, কোন দিকে যাবেন তার নির্দেশক। তিনি বলেছেন খুব একটা ইন্টারেস্টিং কথা, এটা দেখে দেখে পড়া উচিত আমার, এটা এত ইন্টারেস্টিং বাক্যটা। তার আগে একটু বলে দিই, কিন্তু মির্জাকে ওই এয়ারপোর্টে নেমেই উনি যে বক্তব্যটা দিচ্ছেন এটা খুব রিমার্কেবল বক্তব্য। মানে যা বিএনপি সবাই জানে করতেছে সেটা না, এটা একটা অদ্ভুত ধরনের বক্তব্য। ওকে, মির্জার বক্তব্যটা ছিল এরকম, এই যে সংলাপ নিয়ে বা ইলেকশন কবে হবে, রোড ম্যাপ। তো সর্বভারতীয় সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন, তা আমাদের মির্জা সাহেব এটা নিয়ে একটা মজার বাক্য দিয়েছেন, আলোচনা ও ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে রোডম্যাপ ও সব সংকটের সমাধান হবে। মারাবা। আমার জানা মতে আগস্ট থেকে এই পর্যন্ত বিএনপির কোনো সেক্রেটারি এই ধরনের কোনো বক্তব্য দেয়নি। এটা এমন একটা বক্তব্য যেখানে কন্টিনিউয়াস 3 মাসের পর থেকে, বলতে গেলে ইউনূস সরকারের বয়সে 3 মাসের পর থেকে বিএনপির কথা একটাই, ইমিডিয়েট ইলেকশন চাই, এর বাইরে কোনো কথা নেই। নির্বাচন দাও, রোডম্যাপ দাও, এর বাইরে কোনো কথা নাই। মার্চ মাসে 1 তারিখ থেকে বসে পড়ার কথা আলোচনার জন্য, এই যে রোডম্যাপের আলোচনা, না, বিএনপি পার্টিসিপেট করে নাই। তারা কৌশল নিয়েছিল যে আলোচনার টেবিলে না বসে ইউনূস সাহেবকে বিপদে ফেলা দিবে। সবাই জানে যে রোডম্যাপ যে চাচ্ছে, রোডম্যাপটা সম্ভব যদি ঐক্যমতের একটা সভা একসঙ্গে বসি সবাই মিলে, সেখান থেকেই যে সিদ্ধান্ত আসবে ওটার উপর তো ঠিক হবে যে কবে ইলেকশনটা হবে। এরপরেও ইউনূস সাহেব একটা রাফলি তারিখ বলে দিয়ে রাখছে, না এটি দিকে তাকান, রোডম্যাপ এখনই দিতে হবে। আপনি রোডম্যাপ, বিএনপি কন্টিনিউয়াস পুরো জায়গাটা থেকে দায়টা ইউনূস সাহেবের ঘাড়ে চড়াই দিয়ে উনি কেন রোডম্যাপ দিচ্ছেন না, এখনই কেন দিচ্ছেন না, এই ক্যাম্পেইন চালিয়ে গেছে বিএনপি। যেন বাংলাদেশে বিএনপি ছাড়া কোনো দল নাই, একা বিএনপি যেটা বলবে তার ভিত্তিতে ঠিক করতে হবে, সেটাই ইউনূস সাহেবকে মানতে হবে, এবং ইউনূস সাহেবের কাজ হলো বিএনপি যেটা দাবি করবে ওইটাকে ঘোষণা করে দেওয়া। ফ্যাক্টস হচ্ছে এই যে আজকে এখন বাক্যটা দেখেন, এই জন্য যে ঐক্যমতটা হতো, ঐক্যমত খেয়াল করে দেখেন, বিএনপি ঐক্যমত শব্দটা উচ্চারণ করেছে, এটা হচ্ছে মুখ্য জিনিস। যে বিএনপি এর আগে কখনো আলোচনা ও ঐক্য, দেখেন কথা খেয়াল করেন, আলোচনার ভিত্তিতে এটা ঠিক হতে হবে এই স্বীকার করছে উনি, আর একটা ঐক্যমত লাগবে, এটা পুরো উল্টা বিএনপি। কারণ একই সাথে একই দিনে এবং তারপরের দিনও এই সালাউদ্দিন কন্টিনিউয়াস বলে যাচ্ছে, সর্বশেষ তার অলমোস্ট বেয়াদবির পর্যায়ে চলে গেছে, আমরা প্রতিদিন মনে করে দিব এই সরকার অনির্বাচিত। দেখছেন মির্জা আলমগীরের এই বক্তৃতা দেওয়ার পরে কন্টিনিউ করে যাওয়া এই যে বেয়াদবি, সালাউদ্দিনের এই বেয়াদবি কি আসলে তারেক জিয়ার ট্যাকটিস, বেশি ট্যাকটিস, যে আপনি একই সাথে মির্জা আলমগীরকে দিয়ে এই বক্তব্য দিবেন, আবার একই সাথে সালাউদ্দিনকে দিয়ে এই ধরনের বেয়াদবি করাবেন। আমার ধারণা একটু বোধহয় থামছে, কারণ যখন আমি এর আগের দিন বলেছি যে আপনি এই যে দাবি করতেছেন নির্বাচিত অনির্বাচিত, আমি প্রশ্ন তুলেছিলাম যে জিয়াউর রহমান কবে নির্বাচিত ছিল, আপনার উত্তর দিতে পারেন নাই। আমি দেখাই দিয়েছি আপনি নির্বাচিত অনির্বাচিত বুঝেন না, আপনি ইন্টারিম শব্দটার অর্থ বুঝেন না, আপনি রাজনীতি বুঝেন না। কনস্টিটিউশনে ইন্টারিম শব্দ থাকলে সে শব্দের অর্থ কি, বৈধতা কোত্থেকে আসে, আপনি এগুলো কিছু জানেন না, বুঝেন নাই।
স্টাডি করেন, দেখেন নাই ন্যূনতম এগুলোর শব্দগুলোর অর্থ কি, কেন দরকার হয় তাও বুঝেন নাই আপনি। অথচ ফখরুলের পাশাপাশি তারেক জিয়া একটা বেয়াদব সালাউদ্দিন করে গেছে, আদব কায়দা কিচ্ছু বুঝে না, কিছু জান না। সে যে অজ্ঞ যে বিষয়টা নিয়ে, সেই বিষয় নিয়ে এত উচ্চস্বরে একটা বেয়াদবি কথা বলে, যার তার কথাটা খোদ জিয়া রহমানকে দোষারোপ করা হয়, খোদ শেখ মুজিবকে দোষারোপ করা অযথা। আমি দেখাই দিয়ে বলেছি যে ইন্টারিম এটা মোস্ট কমন কথা। ইন্টারিম মানে হলো কনস্টিটিউশনাল গভর্নমেন্টে যাওয়ার আগে অর্থে ইন্টারিম। ইন্টারিম মাঝের একটা সময়, মাঝের সময় এই জন্য যে আমরা যে ফর্মাল কনস্টিটিউশন গভর্নমেন্টে যাব, কনস্টিটিউশনে যাব, তার যাওয়ার আগে প্রি কনস্টিটিউশনাল একটা সময় রাখতে হয় আমাদেরকে, কিছু করার নেই। এই কারণে উল্লেখ করেছি প্রি কনস্টিটিউশন টাইমে যা যা কিছু হয়, পরবর্তীকালে কনস্টিটিউশন এ সব কিছু কনস্টিটিউশন অংশ বলে মেনে নেয়, একটা ক্লজ তৈরি ওতে লিখতে হয়, ঠিক যেভাবে শেখ মুজিবুর আমলে হয়েছিল, ঠিক যেরকমভাবে জিয়া রহমান আমল হয়েছিল। জিয়া রহমানের ওইটাই পঞ্চম সংশোধনী। এই জন্য হাসিনা পরবর্তীকালে পঞ্চম সংশোধনী বাতিল করলেও ওই যে এক্সট্রা যা যা কিছু কাজ করছিল এই সব কিছু জায়েজ বলে আর একটা আইন পাশ করাইতে হয়েছে হাসিনাকে। পঞ্চম সংশোধনী বাতিল করার পরেও তাকে এই কথাটা বলতে হয়েছে। কেন? ও বলতে পারতো না জিয়া রহমান আরও যা সব কাজ করছে এগুলো সব বাতিল করে দিলাম, ইন্টারিম সময়গুলা সব বাতিল করে দিলাম? পারে নাই কেন? সো ইন্টারিম ইজ এ ডাইরেক্ট অনুষঙ্গ, কনস্টিটিউশনাল গভর্নমেন্টের অনুষঙ্গ হচ্ছে ইন্টারিম শব্দটা। ইন্টারিম সরকার একটা থাকতে হয়, কারণ যেই সময় বসে কনস্টিটিউশন এগুলো লিখবেন সেই সময় একটা সরকার থাকতে হবে না? ওই সরকারের ভ্যালিডিটি কি কিছু বুঝেন? এনিওয়ে, মর্নিং সোজ দ্য ডে বোঝা যাচ্ছে যে একটা ঝাঁকুনি খাইছে, তারেক জিয়া অ্যান্ড গং একটা ঝাঁকুনি খাইছে বলে মনে হচ্ছে। আদারওয়াইজ এই প্রথম মির্জা ফখরুলের মতন লোকের মুখ দিয়ে আলোচনা এবং ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করা এবং নিজেই বলা, এগুলোর ভিত্তিতে কি সাংঘাতিক পজিটিভ ওয়ার্ড, খেয়াল করেন, সব সংকটের সমাধান হয়ে যাবে। আরে বাবা, একদিন তাদের বক্তব্যের ভিতরে হুমকি ছাড়া কিছু ছিল না, সংকটের সমাধান তো দূরের কথা, আন্দোলনের ভয় দেখাইছে এতদিন, আমরা সেটা দেখেছি। সো এখানে তাদের একটা চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে, সেই জিনিসটা আজকে বোঝা যাবে। আজকে এটা নিয়ে তাদের সাথে ইউনূস সাহেবের ডায়লগ আছে এবং এই ডায়লগে আমরা দেখতে চাই যে এটা রিফ্লেক্টেড হোক। মির্জা সাহেব যা বলেছেন আলোচনা ঐক্যের মধ্যে দিয়ে সব সংকটের সমাধান করে ফেলবে, আমরা এটা কতটা রিফ্লেক্ট হলো, কি অর্থে রিফ্লেক্ট হলো, এটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকবো। আশা করছি রাত্রে দর্শক আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন বিএনপি প্রথমত হতাশ হয়েছে। তারা মানে মোটামুটি প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে সে বৈঠক ফলস্বরূপ হয়, কারণ সেখানে তারা নির্বাচনের তারা নির্ধারিত রুটম্যাপ পায় না, তারা একটা তারিখ চায় যে অমুক তারিখেই নির্বাচন, কিন্তু আসলে এটা বলার মতো পরিস্থিতি আমার মনে হয় না এখনো হয়েছে, কিন্তু বিএনপি এটা চায়। তারপরও বিএনপি যখন তারা বলেছে আমরা আশ্বস্ত নয়, আমরা হতাশ হয়েছি, আমরা একদম শেষ, তখন আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেছেন জুনের মধ্যেই নির্বাচন হবে, অর্থাৎ 26 জুনের মধ্যেই নির্বাচন হবে, তিনি এটা স্পষ্ট করে আশ্বস্ত করেছেন। তো বিএনপির এটা হয়তো বা মেনে নেওয়া উচিত হবে এবং এখন নির্বাচন না করাই আমার মনে হয় সবচাইতে ভালো হবে বিএনপির আদৌ সামনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য।